আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের নবনির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের কারণে আমাদের সোনার বাংলাদেশ ২০০ বছর বিশ্ব থেকে পিছিয়ে গিয়েছে। সেই তথ্য নিয়ে আজকে আলোচনা করছি। প্রিয় দেশবাসী, গণ অধিকার পার্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ব দরবারে আমাদের বাংলাদেশ সম্পর্কে এমনি একটি কথা প্রচলিত আছে যে আমরা একটা গরিব দেশ, অনুন্নত দেশ। আসলে বাংলাদেশ গরিব দেশ নয়। বাংলাদেশে যে পরিমাণ অর্থ সম্পদ আছে এবং যে পরিমাণ আয় হয় এবং যত প্রাকৃতিক সম্পদ আছে সব কিছুর যদি সঠিক ব্যবহার হয় তাহলে বাংলাদেশ উন্নত বিশ্বের সর্বোন্নত দেশের তালিকায় একটি দেশ থাকবে। কিন্তু 1971 সাল থেকে আমরা সে সুযোগ পাইনি কখনো। কারণ হলো যতগুলো নেতা আমাদের দেশে নির্বাচিত হয়েছিল সবগুলো নেতাই ছিল অযোগ্য এবং সুবিধাবাদী, আর তারা দেশের নেতা ছিল না। তারা প্রত্যেকেই ছিল তার নিজ নিজ দলের নেতা। যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট। তারপরে আসলেন জিয়াউর রহমান, উনি একটা রাজনৈতিক দল গঠন করলেন, করে উনি সেই বিএনপি দলের প্রেসিডেন্ট হলেন। তারপরে আসলে প্রেসিডেন্ট এরশাদ, উনি একটি রাজনৈতিক দল গঠন করলেন, উনি সেই দল জাতীয় পার্টি সেই দলের প্রেসিডেন্ট, উনি বাংলাদেশের প্রেসিডেন্ট নয়। তার পরবর্তীতে খালেদা জিয়া আসলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার পরবর্তীতে আসলেন শেখ হাসিনা। ইনারাও পর্যায়ক্রমে তাদের দলের প্রেসিডেন্ট, দলের প্রধানমন্ত্রী এবং দলের নেতা। তারা বাংলাদেশের নেতা নয়, বাংলাদেশের কেউ প্রেসিডেন্ট নয়, বাংলাদেশের কেউ প্রধানমন্ত্রী ছিল না। তারা নির্দিষ্ট একটা দলকে প্রতিষ্ঠিত করার জন্য ক্ষমতা দখল করেছিল। নির্দিষ্ট দলের নেতাকর্মীরা কেমনি সুবিধা পাবে, কিভাবে তারা প্রতিষ্ঠিত, এটাই ছিল তাদের চিন্তা। দেশের জনগণের কি হচ্ছে এটা তাদের কারো চিন্তা চেতনায় ছিল না। হ্যাঁ, তবে একজন ব্যক্তি ব্যতিক্রম ছিলেন, সেটা হলো সাবেক প্রধানমন্ত্রী, বর্তমানে পলাতক শেখ হাসিনা। ওনার ব্যতিক্রমটা ছিল উনি শুধু আওয়ামী লীগেরই প্রধানমন্ত্রী ছিলেন না, উনি মূলত প্রধানমন্ত্রী ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের প্রধানমন্ত্রী ছিলেন। আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পুরোপুরি উনি ছিলেন না। আওয়ামী লীগের মধ্যে যারা মুসলিম, এক আল্লাহর বিশ্বাসী ছিল, উনি তাদের বিরোধী ছিল। উনি টুপি, দাড়ি, জুব্বা এগুলো দেখলে তার ভিতরে আগুন জ্বলে যেত। উনি মুসলমানদের কেউ ছিলেন না। তো আওয়ামী লীগের এক অংশের প্রধানমন্ত্রী এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের প্রধানমন্ত্রী ছিলেন। যাই হোক, এগুলা নিয়ে অনেক আলোচনা আছে। আজকের যেটা আলোচনা, কেন দেশ পিছিয়ে গেল। 1960 সালে তখন পাকিস্তান ছিল, এই দেশটা তো পাকিস্তান ছিল। সেই সময় বিএডিসি প্রকল্প চালু হয়। বিএডিসির প্রথম কাজ ছিল সেচ ব্যবস্থার উন্নয়ন করা। বাংলাদেশে সেই সময় সেচের অভাবে অনেক জায়গায় ধান নষ্ট হয়ে যেত, ফসল নষ্ট হয়ে যেত। তাই সেই ফসল যাতে নষ্ট না হয়, কৃষকের যেন ক্ষতি না হয়, সেই দিক বিবেচনা করে পাকিস্তান গভর্নমেন্ট বাংলাদেশে বিএডিসি প্রকল্প চালু করলেন। পাকিস্তান বাংলাদেশ থেকে যখন আলাদা হয়ে গেল, আমরা স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে 71, 72, 73 পর্যন্ত এই বিএডিসি প্রকল্প শেখ মুজিবুর রহমান আরো ডেভেলপ করলেন সেচ ব্যবস্থার জন্য। এটার মূল কারণই ছিল কৃষি নির্ভর আমার এই বাংলাদেশ, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, এক সময় স্লোগান ওটা ছিল। তো এখন সেই স্লোগান মানুষ ভুলে গেছে। এখন চাঁদাবাজ বাঁচলেই দেশ বাঁচবে, দুর্নীতিবাজ বাঁচলেই দল বাঁচবে, এমন একটা চিন্তা চেতনা আছে। হয়তো স্লোগান প্রকাশ্যে দেয় না, কিন্তু চিন্তা চেতনা কার্যক্রমে আমরা তাই দেখতে পাই। তো যাই হোক, যেটা বলছিলাম, তারপরে শেখ মুজিবুর 1975 সালে যখন ওনাকে হত্যা করা হলো, তারপরে এই বিএডিসি প্রকল্প কিছুটা ব্যাহত হলো।
সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের ক্ষমতা হাতে নিলেন, উনি কৃষি ব্যবস্থাকে মাথায় ধারণ করে সর্বোচ্চ প্রাধান্য দিলেন কৃষি সেক্টরের দিকে। এবং সেই সময় উনি কি করলেন, বৃহৎ একটি প্রকল্প হাতে নিলেন, সেচ প্রকল্প এবং খাল খনন। সেই সময় ওই যুগে এই খাল খনন প্রকল্পটা কিছুটা যুক্তিযুক্ত ছিল, পুরোপুরি যুক্তিযুক্ত ছিল না, কিন্তু তবুও যুক্তিযুক্ত ছিল। কারণ আমাদের দেশ তো তখন যুদ্ধ বিধ্বস্ত দেশ এবং অনুন্নত দেশ, তাই আমরা মেশিনারিজের সরবরাহ করতে পারতেছিলাম না, আমদানি করতে পারতেছিলাম না। তাই সেই সময়ে এইটা একটা প্রয়োজন ছিল। ঠিক উনি যখন গত হয়ে গেলেন, ওনার গত হওয়ার পরে প্রেসিডেন্ট এরশাদ এদেশের ক্ষমতা হাতে নিলেন, হাল ধরলেন। উনি এই কৃষি খাতকে আরো উন্নত করার জন্য, আরো ডেভেলপ করার জন্য উনি কি করলেন, বিদেশ থেকে পানির পাম্প, শ্যালো মেশিন, ডিপ টিউবওয়েল শুল্ক মাফ করে দিলেন, ট্যাক্স ভ্যাট মাফ করে দিলেন, স্বল্প মূল্যেই দেশে নিয়ে এসে তখন সেচ ব্যবস্থা শুরু করলেন। এই মুহূর্তে তখন বাংলাদেশের লক্ষ লক্ষ ডিপ টিউবওয়েল মেশিন তখন বসে গেল দেশের মধ্যে। তখন খালের ততটা প্রয়োজন আর দেখা দিল না। বেগম খালেদা জিয়া তারপরে এরশাদের পরে ক্ষমতায় আসলেন। উনিও ক্ষমতায় এসে দেখলেন যে জমি নষ্ট করার প্রয়োজন নাই, খাল খননের প্রয়োজন নাই, ডিপ টিউবওয়েল এনাফ। উনিও ডিপ টিউবওয়েলের উপরে, গভীর নলকূপের আরো প্রাধান্য দিলেন, আরো ডেভেলপ করলেন। দেশে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নয়, প্রায় কোটির কাছে ডিপ টিউবওয়েল শ্যালো মেশিন বসে গেল। তার পরবর্তীতে আসলো শেখ হাসিনা, উনিও একই কায়দায় চলমান রাখলেন। কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় সে কেন খাল খনন প্রয়োজন হলো, এটা আমি বুঝি না। বিশ্বে আজকে আপনারা দেখবেন ক্লাউড সিডিং একটা প্রযুক্তি আছে। এই প্রযুক্তির মাধ্যমে বিশ্বে যেখানে পানি প্রয়োজন, উন্নত বিশ্বে যেখানে পানি প্রয়োজন, তারা আকাশে মেঘ সৃষ্টি করে, এই ক্লাউড সিডিং সিস্টেমের মাধ্যমে আকাশে মেঘ সৃষ্টি করে বৃষ্টি বর্ষণ করায়। আবার যেখানে অতিবৃষ্টি হচ্ছে সেখানেও একই সিস্টেমে বৃষ্টি দূরে সরে দেওয়া হয়। তাহলে তাদের শ্যালো মেশিনের দরকার এখন নাই বললে চলে, বুঝতে পারেন। তারপর শ্যালো মেশিন সেখানে আছে, কিন্তু তারা এত উন্নত যে খাল খননের তো প্রশ্নই আসে না, জমি নষ্ট করার প্রশ্নই আসে না। তারা ক্লাউড সিডিং এর মাধ্যমে বৃষ্টি নামাচ্ছে, বৃষ্টি সরিয়ে দিচ্ছে। আর সেই যুগে এসে আমাদের তারেক রহমান কি করলেন, নতুন করে খাল খনন প্রকল্প করলেন। এই খাল খননের মাধ্যমে আমাদের দেশে লক্ষ লক্ষ হেক্টর জমি নষ্ট হয়ে যাবে, রাস্তাঘাট নষ্ট হবে, বদ্ধ পানির সৃষ্টি হবে, বিভিন্নভাবে সমস্যারই সৃষ্টি হবে, সুবিধা হবে না। তো এই যে দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত, যে পরিমাণ অর্থ ব্যয় করে খাল খনন হচ্ছে, ওই একই পরিমাণ অর্থ ব্যয় করলে আমাদের দেশে 72% সেচ প্রকল্পের ব্যবস্থা করা আছে। আর এই সামান্যটুকু এই অর্থ ব্যয় করলে এটা সম্ভব হয়ে যায়, 100% হয়ে যায়। তখন আর এই খাল খননের দরকার হতো না। অথচ উনি খাল খনন প্রকল্প করে বিশ্বের দরবার থেকে আমাদের দেশকে অনেক পিছিয়ে নিয়ে গেল। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, বিশ্ব আজ কত উন্নত যে আকাশে কৃত্রিমভাবে তারা মেঘ সৃষ্টি করে বৃষ্টি বর্ষণ করে, আর আমরা খাল খনন করে অন্য দেশের পানি গড়িয়ে যাবে, সেই পানি আটকে রেখে সেই পানি দিয়ে আমরা চাষবাস করব। আরে ভারত যদি পানি না দেয়, তারা যদি সেই তাদের ফারাক্কা না চাই, দেশে তো পানি ঢুকবে না, তখন আপনি কোথা থেকে পানি আটকে রাখবেন? এগুলো সব আগে পিছে ভাবনা চিন্তা করে অর্থ ব্যয় করা উচিত। আর এই অর্থ কারো পৈতৃক সম্পদ নয়, কারো একক বাবার সম্পদ নয়, এটা
আপনার আমার প্রধানমন্ত্রীরও সম্পদ, আমারও সম্পদ, যারা রিক্সা চালায় তাদের সম্পদ, যারা চা বেচতেছে রাস্তায় তাদের সম্পদ, যারা ফুটপাতে ঘুরে ঘুরে আহ, আহ, কাপড় বিক্রি করতেছে তাদেরও সম্পদ, যারা চানাচুর বাদাম বেচে তাদেরও সম্পদ। সবার সম্পদ এইভাবে নষ্ট করার একক অধিকার কেউ কাউকে দেয়নি। যদি কেউ এটা তার ব্যক্তিগত অধিকার মনে করে নেয় তাহলে পরিণাম মনে হয় না তার ভালো হবে। অতীত দেখে শিক্ষা নেওয়া উচিত। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে যা যা দরকার সেই জায়গাতে কাজ শুরু করুন। ওই 64 বছর আগের বা 46 বছর আগের পুরানো পদ্ধতি আর চালু করে এই দেশ উন্নত করা যায় না, ডেভেলপ করা যাবে না। যেটা বাতিল হয়ে গেছে, সেকেন্ডে সেকেন্ডে পৃথিবী ডেভেলপ হচ্ছে, যে সেটা একটা 1-2 এর ছাত্র বুঝতে পারে। টাচ মোবাইল হাতে নিয়ে দেখতে পাচ্ছে সেকেন্ডে সেকেন্ডে পৃথিবী কত ডেভেলপ হচ্ছে। আর আমরা আজ 64 বছর বা 46 বছর পুরানো জায়গা থেকে পিছে থেকে কাজ শুরু করতেছি। এটা কোনো যুক্তির কথা হয় না। তাই আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি পুরানো পদ্ধতি বাদ দিয়ে দেশকে ডেভেলপ করার জন্য এই বর্তমান অবস্থা থেকে কাজ শুরু করুন। আমাদের দেশে প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে, সেই প্রাকৃতিক সম্পদগুলোকে ব্যবহার করার ব্যবস্থা করুন, উত্তোলনের ব্যবস্থা করুন, ব্যবহারের ব্যবস্থা করুন, বিশ্বে এক্সপোর্ট করার ব্যবস্থা করুন। তাহলে আমাদের দেশ অনেক উন্নত হবে। দেখেন, পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশের ব্যবসা ছিল, সবচেয়ে বড় ব্যবসা ছিল পাট। সেই পাট ব্যবসা ধ্বংস করেছে আওয়ামী লীগ গভর্নমেন্ট। তারপরে পর্যায়ক্রমে পেপারের ব্যবসা ছিল, সেটাও ধ্বংস করেছে। চিনির ব্যবসা ছিল, সেটাও ধ্বংস করেছে। গার্মেন্টস ব্যবসা ছিল, গার্মেন্ট ব্যবসাটাও গত সরকার ধ্বংস করেছে। এখন কোন টিম টিম করে গার্মেন্টস ব্যবসাটা চলছে। মানে আমাদের এক কথায় দেশে কোনো ব্যবসা নাই বিদেশে এক্সপোর্ট করার মতো, বিদেশের কাছে ভিক্ষা করার মতো সব চিন্তা চেতনা আমাদের দেশে আছে। তাই অতীত অযোগ্য নেতাদের মতো আপনি চিন্তা ভাবনা বাদ দিয়ে এই দেশের বর্তমান যুগের বর্তমান পরিস্থিতির বর্তমান প্রয়োজনকে লক্ষ্য করে টার্গেট করে আপনি নতুনভাবে কাজ শুরু করেন, বিশ্বের সঙ্গে তাল মিলানোর কাজ শুরু করেন, তাহলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো। এমনিতেই আমরা বিশ্ব থেকে 3 দিন পিছিয়ে আছি। বিশ্বের ছুটি রবিবারে 1 দিন, আমাদের দেশের ছুটি 2 দিন, শুক্রবার শনিবার। তাহলে শুক্রবার শনিবার বিদেশের সাথে আমাদের সম্পর্ক নাই, রবিবার তাদের বন্ধ, তাদের সাথে সম্পর্ক আমরা করতে চাই না, করতে চাইলেই করতে পারি না। তাহলে এমনিতেই আমরা বিশ্বের কাছে 3 দিন পিছিয়ে আছি। আমাদেরকে বিশ্বের সঙ্গে তাল মিলাতে হলে বরং রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করা দরকার। এই বাংলাদেশের মানুষকে 24 ঘন্টা পরিশ্রম করা দরকার বাই রোটেশনে। তা না করে আরো পিছিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটা এটা আপনাকে যারা বুদ্ধি দিচ্ছে তারা শতভাগ এই দেশের শত্রু। শত্রুদের কথা আপনি না শুনে নিজে বুদ্ধি খাটান এবং দেশ কিভাবে এগিয়ে যাবে, বিশ্ব কেমনি আগাচ্ছে সেটা দেখে আপনি দেশটা সেই পথে পরিচালিত করুন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সব দেশের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।